মুর্শিদাবাদ জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের রাজ্য বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বহরমপুর স্টেডিয়ামে দুদিনব্যাপী শুরু হলো। আজ 39তম রাজ্য বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধনীর দিন। মুর্শিদাবাদ জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের রাজ্য বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী ব্রাত্য বসু। আগামীকাল মুর্শিদাবাদ জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের রাজ্য বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শেষ দিনে আজকের এই রাজ্য ক্রীড়া প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা ও উচ্চ শিক্ষা দপ্তরের মন্ত্রী ব্রাত্য বসু, জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান আশিস মার্জিত, পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক পরিষদের সভাপতি এবং অন্যান্য আধিকারিকগণ। দেখুন, আজকে আবার বহরমপুর স্টেডিয়াম মাঠে খুদে পড়ুয়াদেরকে নিয়ে 39তম রাজ্য বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। এর জন্য আমি আমার জেলাবাসী এবং আমার সমস্ত শিক্ষক শিক্ষিকা অফিসিয়াল ডিআইএস এসআইএস থেকে আরম্ভ করে সবাই আমরা অভিভূত আপ্লুত গর্বিত এবং আনন্দিত। আমি সেই সঙ্গে শতকোটি প্রণাম জানাবো আমার রাজ্যের মুখ্যমন্ত্রী মাতৃসম্মান মহিষী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের শিক্ষামন্ত্রী অগ্রজ সম্মানীয় শ্রদ্ধেয় ব্রাত্য বসু মহাশয়কে। তারা যে পুরো দায়িত্ব আমার মুর্শিদাবাদকে দিয়েছেন এবং সেই রাজ্য স্তরীয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে স্টেডিয়াম মাঠে। এবং এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা মহাসমারোহ সঠিকভাবে সুসম্পন্ন করার ক্ষেত্রে আমার জেলার বিভিন্ন প্রান্তের শিক্ষক শিক্ষিকা আধিকারিকগণ কাউন্সিলের স্টাফ থেকে আরম্ভ করে সবাই বিভিন্ন ধরনের জনপ্রতিনিধি আন্তরিকভাবে প্রচেষ্টা চালিয়ে গেছেন। কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে অক্লান্ত পরিশ্রম করে সুন্দরভাবে এই 39তম রাজ্য বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করেছেন। তাই আমি বলবো যে এই ধরনের প্রতিযোগিতা সত্যি আমরা করতে পেরেছি। আমরা সবাই অত্যন্ত খুশি, অত্যন্ত আনন্দিত এবং এর সার্বিক সফলতা অবশ্যই আমরা দাবি করছি। এবং এলাকার বিভিন্ন জেলার আজকে 23টি জেলার মানুষ এখানে এসেছেন, সত্যি তারা অত্যন্ত অভিভূত। আমরা চেষ্টা করেছি বিভিন্ন রকমের ব্যবস্থাপনা করার, সম্পূর্ণ সব কিছু ব্যবস্থাপনা অত্যন্ত সুন্দরভাবে করার চেষ্টা করেছি এবং আমাদের বিহেভ ব্যবস্থাপনায় এবং টেকনিক্যালি ম্যাটার টোটালটা একদম চাইল্ড স্কিন থেকে আরম্ভ করে আমি দেখলাম যোগাসন থেকে আরম্ভ করে অর্থাৎ জিমনাস্টিক এত সুন্দরভাবে হচ্ছে, এ অনাবিল দৃশ্য। সুতরাং আমি আমার জেলাবাসীর তরফ থেকে সকলকে সাধুবাদ জানাই এবং আন্তরিকভাবে আমরা সবাই খুশি, আমরা অভিভূত। রিক্রুটমেন্ট হবে, একটা ভ্যাকেন্সি থাকতে হবে, ভ্যাকেন্সির এগেনস্টে পর্ষদ নোটিফিকেশান দেয় এবং সেই নোটিফিকেশানের এগেনস্টে ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করবে, যারা টেট পাস করে থাকে করবেন। আমরা ইন্টারভিউ নিই এবং তাদের মধ্যে থেকে যোগ্যতমরা চাকরি পাবে। টেট পাস করলে যে চাকরি পাবে, মানে যারা টেট পাস করবে তারা কেউ কিন্তু চাকরি পাবে এমন কোনো গ্যারান্টি নয়। এক, দুই হচ্ছে টেট পাস করা মানে সাথে সাথে তাদের ইন্টারভিউতে ডাকতে হবে এমন কোনো কথা নেই। কিন্তু আমরা কিন্তু টেট পাসের সার্টিফিকেটে বলে দিয়েছি এটা কিন্তু চাকরি পাওয়ার কোনো গ্যারেন্টি, এটা কিন্তু সার্টিফিকেট নয়, লিস্টিং হয়ে থাকে, কোনো লিস্টিং নয়। ওনারা টেট পাস করে থাকে, টেটে 5 নম্বর আছে, সেই ভিত্তিতে ইন্টারভিউ যখন রিক্রুটমেন্ট অ্যাপ্লাই করবেন তারা পাবেন, ঠিক আছে। এবং যারা দেখবেন ডিএলএড বিএলএড এখন নিয়ে আমাদের দ্বন্দ্ব হচ্ছে, ডিএলএড যারা ট্রেনিং থাকবে তারা 15-এর মধ্যে কত মার্কস পেয়েছেন সেভাবে মার্কস পাবে। মাধ্যমিকের টোটাল মার্কসের উপরে 5 আছে, ঠিক আছে, তারপর পাবে। হায়ার সেকেন্ডারি উচ্চ মাধ্যমিক আছে 10 আছে, তার উপর পাবে। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজে 5 আছে। অ্যাপটিটিউড টেস্ট অর্থাৎ তাকে মানে ইন্টারভিউতে পড়াতে মানে যারা এক্সপার্ট তারা বলবেন তাতে কত পাচ্ছেন অ্যাপটিটিউড টেস্টে, এবং ইন্টারভিউতে 5 আছে। অর্থাৎ এতগুলো যে মানে ক্রাইটেরিয়া, সেই ক্রাইটেরিয়ার মধ্যে টোটাল মার্কস হচ্ছে 50। সেই 50 মার্কের উপর ভিত্তি করে আমাদের মেধা তালিকা তৈরি করা হয়, মেধা যাচাই করা হয়। সেই মেধার যে ক্রমাঙ্ক অনুযায়ী আমরা লিস্ট আপ করি, স্টেট প্যানেল আমরা বের করি, সেই স্টেট প্যানেলের উপর ডিপেন্ড করে ডিস্ট্রিক্ট প্যানেল পাঠাই। যেমন আপনারা দেখবেন 2022-এ যখন টেট নিয়েছি, 2022-এ আমরা 11,958 মেধা তালিকাও প্রকাশ করেছি, ঠিক আছে। যারা 2022-এ টেট পাস করলেন তারা কিন্তু এই রিক্রুটমেন্টে অংশগ্রহণ করতে পারেনি, কারণ নোটিফিকেশান আগে হয়ে গেছে। নিয়ম কি, একটা রিক্রুটমেন্ট প্রসেস যদি ইনকমপ্লিট থাকে, আমরা পরবর্তী যারা যোগ্যতা মান অর্জন করেছেন, অর্থাৎ শুধু টেট নয়, যারা ট্রেনিং ডিগ্রি আছেন, পুরোপুরি মানে সামগ্রিক অর্থে যারা যোগ্যতা মান অর্জন করেছেন, তারা
কিন্তু মানে নোটিফিকেশান আমরা দিলে তাদের যে নিয়োগ সেটা কিন্তু আটকে যেতে পারে। কারণ এই যে একজন ক্যান্ডিডেট ঘুরছিলেন যে স্যার আমরা যে 5% না 5% যে অ্যাডিশনাল প্যানেলে আছি আমাদের কবে ইন্টারভিউ হবে। তো আমি যদি এই 5% প্যানেলে সেটা কিসের উপর নির্ভর করে আপনারা জানেন ওয়েটিং লিস্ট, যাদের নিয়োগ আমরা ডিস্ট্রিক্টে দিলাম, সেক্ষেত্রে যদি দেখি কোনো ব্যক্তি কোনো ক্যান্ডিডেট নিয়োগ পাওয়ার পরেও জয়েন করেনি, তারা হয়তো কোনো বেটার চান্স পেয়ে গেছে, তাহলে সেই ভ্যাকেন্সিগুলোকে আমাদের এখানে কাউন্সেলিং করে তাদের নিয়োগপত্র দিতে হবে। আমি যদি 5% অ্যাডিশনাল লিস্টের ক্ষেত্রে নিয়োগ না দিয়ে এখনই যদি বিজ্ঞাপন আমরা দিয়ে দিই, তাদের কিন্তু মানে ওদের আর নিয়োগ হবে না। সুপ্রিম কোর্টে বা হাইকোর্টে যতদিন না কোর্টের মীমাংসা হবে ততদিন কিন্তু আমরা নিয়োগের পদ্ধতি আমরা করতে পারবো না।